ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল ছায়াপল্লী নামের একটা গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটার কারণে গ্রামটা বেশ মনোরম, কিন্তু রাতের আঁধার নামলেই অদ্ভুত সব গুঞ্জন ভেসে আসত। গ্রামের মানুষ বলতো নদীর পাড়ের যে পুরনো বটগাছটা, ওটাই নাকি সব অনর্থের গোড়া। কাহিনী শুরু হয় অনিল সাহাকে নিয়ে। তিনি ছিলেন গ্রামের প্রধান। তার একমাত্র মেয়ে, নাম লতা, একদিন পড়ন্ত বিকেলে নদীর পাড়ে গিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, লতা ফিরল না। অনিল সাহা লোকবল নিয়ে অনেক খুঁজলেন, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না। পরদিন ভোরে অনিল সাহার বাড়ির উঠোনে লতার নিথর দেহটা পাওয়া গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু মুখটা ভয়ে কুঁচকে ছিল। গ্রাম জুড়ে শোক আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই বলল এটা ওই বটগাছের অশরীরীর কাজ। এর কয়েকদিন পর থেকে গ্রামের আরও কিছু মানুষ অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হতে লাগলো। কেউ রাতে জানলার বাইরে ছায়ামূর্তি দেখল, কেউ আবার গায়েব হয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে পেল ঘরের কোণে। অনিল সাহা কিছুতেই শান্ত হতে পারছিলেন না। তিনি কলকাতা থেকে এক তান্ত্রিককে ডেকে আনলেন। তান্ত্রিক এসে গ্রাম ঘুরে দেখলেন, বটগাছটার কাছে গিয়ে অনেকক্ষণ চোখ বন্ধ করে বসে থাকলেন। তারপর বললেন, এই গ্রামে এক অতৃপ্ত আত্মা রয়েছে যে মুক্তি চাইছে। লতার মৃত্যু কেবল শুরু। তান্ত্রিকের কথা মতো গ্রামবাসী মিলে বটগাছটা কেটে ফেলার সিদ্ধান্ত নিল, কিন্তু কুড়াল দিয়ে প্রথম কোপ মারতেই গাছ থেকে নাকি রক্ত ঝরতে শুরু করল। আর্তনাদ করে উঠল কেউ। ভয়ে অনেকেই পিছিয়ে গেল। তান্ত্রিক তখন অগত্যা অন্য পথ ধরলেন। তিনি বললেন, আত্মার শান্তি কামনায় বড়সড় যজ্ঞ করতে হবে। নদীর পাড়েই যজ্ঞের আয়োজন করা হলো। সারা রাত যজ্ঞ চলল। মন্ত্রপাঠে বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ একটা দমকা হাওয়া এলো। যজ্ঞের আগুন দপ করে জ্বলে উঠে আবার নিভে গেল। তারপর সব শান্ত। পরদিন থেকে গ্রামে আর কোনো অঘটন ঘটেনি। তবে ছায়াপল্লীর মানুষ আজও রাতের বেলা বটগাছটার, যেটা আধা কাটা অবস্থায় দাঁড়িয়ে আছে, দিকে তাকাতে ভয় পায়। লতার মৃত্যুর রহস্য কোনোদিনও সমাধান হয়নি।